জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির। দাঁড়িপাল্লায় ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএনপির ১৩ নেতা। পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, জানালো স্বাধীন তদন্ত কমিশন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত। যশোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু। মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ের মৃত্যু। গ্রামের কাগজের সাংবাদিক মিলনের মায়ের দাফন সম্পন্ন। ৭ শতাধিক ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তারের দাবি ইরানের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বলে ইত্তেফাক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধ অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজকে এটা স্পষ্ট করবেন কি? অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন। জবাবে জামায়াতের আমির বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষগুলোর কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। তিনি বলেন, আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। সিরাজগঞ্জের তাড়াশে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে স্লোগান দিয়ে বিপাকে পড়েছেন বিএনপির ১৩ নেতাকর্মী। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনটির ১৩ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও সহযোগী সংগঠনের আরও ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এনামুল হক। এর আগে ২১ জুন এনামুল হক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ জুন বিএনপির নেতাকর্মীরা তাড়াশের নওগাঁ শাহ শরীফ জিন্দানি এর মাজার জিয়ারতে যান। এই সময় উল্লেখিত নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগান দেওয়া হয়, টুকু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে কারো নাম বলতে পারছি না। আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে জানিয়ে ফজলুর রহমান বলেন, গণমাধ্যমও বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার কাজ করেছে। সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত। তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডে ইতোমধ্যে ১৫৮ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি ৫০ জনের সাক্ষ্য এখনও বাকি। কমিশন সভাপতি বলেন, পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছেন। ২০২৬ সালের এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকেই এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান রবিউল কবির চৌধুরী সই করা ওই স্মারকে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে 2024 সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই 2026 সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এই পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বর ভিত্তিক এবং এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে দেওয়া হবে। এই বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। যশোরের ঝিকরগাছায় সাপের কামড়ে মিলন সর্দার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামের কাশেম সর্দারের ছেলে। মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী সাকদা মাঠে ওই কৃষক ঘাস কাটছিলেন। ঘটনার পর স্থানীয়ভাবে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে কৃষককে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার টিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু এবং তাদের 8 মাসের শিশুকন্যা আনিশা। আওয়াল হোসেন জানান, রাইস কুকারে ভাত রান্নার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, দুজনের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। যশোর চূড়ামনকাঠি প্রেস ক্লাবের সভাপতি, গ্রামের কাগজের ফটো সাংবাদিক ও মফস্বল ফোরামের নবনির্বাচিত কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলনের মা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 11টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সকাল 10টায় চূড়ামনকাঠি সাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম এবং বেলা 12টায় কাশিমপুর ইউনিয়নের দৌলদিহি স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 700 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। গত 12 দিনের ইসরায়েল-ইরানের সংঘাতের সময় ওই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে। ইরানের বিভিন্ন প্রদেশ জুড়ে ইসরায়েলের হয়ে কাজ করা সন্দেহভাজন এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এবং নূর নিউজ জানায়, আটক ব্যক্তিরা মূলত গোয়েন্দা ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবেই ইরানের ভেতর অভিযান পরিচালনার কথা স্বীকার করেছে এবং গোপন এজেন্টদের ভিডিও প্রকাশ করেছে। এতে ইরানে ব্যাপক নিরাপত্তা সতর্কতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বেড়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।